আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 আয়তঘন অধ্যায়, যেটা কোষে দেখি 4-এ আছে, পার্ট 2। আমরা পার্ট 1-এ 1 থেকে 10টা করে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা পার্ট 2-এ 11 থেকে শুরু করব। 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি সমকোণে চৌপলের আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে 3p 2p 1 এবং উহার আয়তন দেওয়া আছে এতটা। তাহলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা, এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, তার সঙ্গে আমি যে কোনো একটা চলরাশি অ্যাড করে নেবো, ধরো পি ধরে নিতে পারি বা এক্স ধরে নিতে পারি। তাহলে এভাবে আমরা করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, ধরি সমকোণী চৌপলের বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3 ছিল, তার জন্য 3p সেমি ধরে নিচ্ছি, ঠিক আছে। প্রস্থ কত, প্রস্থ ছিল 2, তার জন্য 2p ধরে নিলাম, এবং কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া ছিল, তাই না। তাহলে উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা কত হয়ে যাবে, 1 দেওয়া ছিল, তাই জন্য p সেমি হয়ে যাবে, ঠিক আছে। অতএব সমকোণী চৌপলের পলাকার বাক্সের আয়তন কত হবে। আমরা সমকোণী চৌপলে মানে আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি, 3p ইন্টু প্রস্থ 2p ইন্টু উচ্চতা মানে p সমান কত হয়ে যাবে, 6p কিউব ঘন সেমি। দেখো 3 দুনা 6, 6 একে 6 বসে গেল, আর 3টা পি, তাই জন্য p টু দি পাওয়ার কিউব ঘন সেমি, ঠিক আছে। এটা সমান আমাদের দেওয়া আছে কত, সমগ্রতলে উহার আয়তন দেওয়া ছিল 384। তাহলে শর্তানুসারে এটা সমান আমরা 384 বলতে পারি। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি হবে, 6p কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে, 384। বা দিয়ে p কিউব সমান এটা এই পাশটা এসে ভাগ হয়ে যাবে, তাহলে 384 ডিভাইডেড 6 কত হয়ে যাবে, 64 হয়ে যাচ্ছে। তাহলে যদি 64 হয়, তাহলে p কিউব 64কে আমরা কার 4-এর কিউব লিখতে পারবো। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা উভয় পক্ষে পাওয়ারটা তুলেছি, p ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বার করতে পারবো। অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত ছিল আমাদের, 3p ছিল, তার জন্য 3 ইন্টু 4, তাহলে কত হয়ে যাবে, 12 সেমি হয়ে যাবে। প্রস্থ কত ছিল, 2p, তাহলে 2 ইন্টু কত আসবে, 4, 4 দুন 8 সেমি। আর উচ্চতা কত ছিল, শুধু p ছিল, তার জন্য কি হয়ে যাবে, 4 সেমি। তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা পেয়ে গেলাম। এবার এখান থেকে কি বলেছে, সমকোণী চৌপলের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যোগ প্রস্থ গুণিত উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণিত উচ্চতা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখে নেব। অতএব সমকোণী চৌপলের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু এখানে আসে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে ab প্লাস বিসি। এখানে যদি ab প্লাস বিসি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 12 গুণিত 8 যোগ প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে কত হয়ে যাবে, 8 গুণিত 4 প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে 12 গুণিত কত হয়ে যাবে, 4। এটা হচ্ছে আমাদের সমতল ক্ষেত্রফলের ফর্মুলা, বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে, 4 বার 8 বারণ 96 প্লাস 4 8 32 যোগ 4 বারণ 48 বর্গ সেমি। তাহলে 2 গুণিত কত হয়ে যাবে, 176 সমান হয়ে যাচ্ছে আমাদের 352 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 11 দাগের অঙ্কটা। তারপর চলো 12 দাগে কি বলেছে,
12 কি বলেছে দেখো, একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 60 ডেসিমি এবং 5.4 ডেসিমি। আর এটা কিসে বলছে, ভিতরের বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ভিতরের যেহেতু বলে দিয়েছে, তাহলে ভিতরের আয়তনটা আমাদের বার করতে হবে। এবার কি বলেছে, চা ভর্তি বাক্সের ওজন কি বলেছে, 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন এত গ্রাম হলে 1 ঘন সেমি চায়ের ওজন কত হবে। আচ্ছা, আয়তনের পরিমাণটা বার করলে হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। ভিতরে যেটা দেওয়া আছে ওর আয়তনটা বার করলে যতটা আয়তন হবে ততটা ওর ভিতরে বাক্সটির ভিতরে চা আটবে। তাহলে আমরা ভিতরে যদি আয়তন বার করি তাহলে ততটা চা আটবে। এবার বাক্স সহ ওজন এটা হলে আমরা সেখান থেকে মানে বিয়োগ করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি, তাহলে বুঝতে পারবো। তাহলে এভাবে লিখে দেব, চা বাক্সের ভিতরের দিকে আয়তন, চা বাক্সের ভিতরের দিকের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 কি হয়ে যাবে, ঘন ডেসিমি। ঘন ডেসিমি সমান কত হয়ে যাবে, 243 ঘন ডেসিমি। এটা আয়তন বার করলাম। তাহলে এতটা পরিমাণে কি হবে, আটবে। তাহলে এখানে বলছে চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন কত, 52 কিগ্রা, 52 কিগ্রা 350 গ্রাম, এটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি কিগ্রাতে নিয়ে আসি তাহলে 52 দশমিক কি আসবে, 350 কিগ্রা চলে আসবে, ঠিক আছে। এটা আমরা পেলাম। এবার কি বলেছে, তাহলে চায়ের ওজনটা আমাদের বার করতে হবে। চায়ের ওজন কিভাবে বার করব, চায়ের ওজন, চায়ের খালি বাক্সের এখানে ওজন একটা বলে, সেখানে লিখে দেব খালি বাক্সের ওজন। খালি বাক্সের ওজন কত, 3.75 কিগ্রা। তাহলে চা কতটা আছে, অতএব চায়ের ওজন, চায়ের ওজন, তাহলে বাক্স খালি বাক্সটা মাইনাস করলে বাকিটা চায়ের ওজন, তাহলে কত হয়ে যাবে, 52.350 মাইনাস 3.75, তাহলে কী হবে, ইকুয়াল টু হয়ে যাবে 48.6 কিগ্রা, এটা হবে, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন আমাদের কত, এই যে এটা ঘন সেমি কত, 243, মানে এতটাই কি আসবে, ভিতরে চা আসবে। তাহলে এতটা আয়তন, তাহলে এতটা আয়তনে এতটা কিগ্রা আসবে। তাহলে এইভাবে বলতে পারবো 243 ঘন ডেসিমি চায়ের ওজন কত, 48.6 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমির বার করলে হয়ে যাবে। অতএব দিয়ে আমরা এভাবে লিখে দেবো কি 243 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, 48.6 কিগ্রা। এটা যদি হয় তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হয়ে যাবে, 400 বাই কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, 10 হয়ে যাচ্ছে, 243। এখানে পয়েন্ট ছিল, পয়েন্টটা যদি তুলে দিই নিচে 10 হয়ে যাবে। আর একবারে যদি গ্রামে নিয়ে আসি, আচ্ছা এখান থেকে করে নিচ্ছি, গুণ করে নিচ্ছি বা কাটাকাটি করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো, এটা আর এটা কাটলে কত হয়ে যাবে, 2 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তাই তো। আর এখান থেকে যদি আমরা কাটতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে 2 হচ্ছে। আর এখানে আচ্ছা এভাবে লিখে দিলাম কি এটা হচ্ছে কিগ্রা, এটাকে যদি গ্রামে পরিণত করি তাহলে কত ইন্টু হয়ে যাবে, 1000 দিয়ে। তাহলে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলে তাহলে কত হয়ে যাবে, 200 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে। কি করলাম দেখো, 48.6 আছে, নিচে 243 আছে, তাহলে 2 দিয়ে যদি আমি কাটি নিচে 10 থাকছে, 2/10, তাহলে এটা গোটাটাকে আমি কি করলাম, কি গ্রামে করলাম, তাহলে ইন্টু কি 1000 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানকার শূন্য এখানকার শূন্য কাটলে 2 কি 2 100 কত হয়েছে, 200 হয়েছে, 200 গ্রাম,
ঠিক আছে, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হয়ে যাবে 200 গ্রাম। এটা ছিল আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর 13 দাগেরটা। 13 দাগেরটা কি বলেছে দেখো, 13 দাগেরটা বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ মানে প্রস্থ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন বলে দিয়েছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে হিসাব করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে লিখে নিচ্ছি আমরা কি বর্গাকার ভূমির পিতলের ওজন, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের ওজন বা আয়তন একবার লিখে দিচ্ছি, আয়তন কত আছে, তাহলে এক্স দৈর্ঘ্য, তাই তো, এক্স দৈর্ঘ্য, প্রস্থটা এখানে এক্স হয়ে যাচ্ছে, বর্গাকার যেহেতু বলেছে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে সমান হবে। উচ্চতাটা এখানে কি বলেছে 1 মিলিমিটার, বেডটা এটা বলেছে, তাহলে কি হবে 0.1। যেহেতু বর্গাকার ভূমিটা বর্গাকার তার জন্য দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা কি হচ্ছে উচ্চতা যেটা বলছে বেডটা, তাহলে এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে এখান থেকে যদি আমি গুণ করি তাহলে কত হবে এক্স স্কোয়ার, আর নিচে দেখো এটার জন্য কি হবে 10 হয়ে যাচ্ছে, 10 ঘন সেমি। ঠিক আছে, এটা পেলাম। তাহলে আমরা এবার বলতে পারবো 1 ঘন সেমি পিতলের ওজন কত বলে দেওয়া আছে 8.4 গ্রাম, 8.4 গ্রাম। তাহলে কত এক্স স্কোয়ার বাই 10 ঘন সেমি পিতলের ওজন কত হয়ে যাবে এক্স, এখানে দেখো 8.4 হচ্ছে 8.4 বাই দিয়ে যদি এটা হয় তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে দেখো এটা বলে দিয়েছে কি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 যদি হয় তাহলে এখানে কত আছে কি এক্স স্কোয়ার বাই 10 ঘন সেমি পিতলের ওজন, তাহলে একে যদি ইন্টু করে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার জন্য আমি নিচে কি একটা শূন্য নিয়েছি, তাহলে কত হবে কাটাকাটি যদি করি তাহলে এভাবেও রাখলে হয়ে যাবে, বা একবার আমরা গুণ করে নিচ্ছি কত হয়ে যাবে দেখো, আর 84 এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে 100 গ্রাম। এটা আমরা অ্যান্সার পেলাম। এবার শর্তানুসারে এটা কি পেলাম আমরা, ওজনটা পেলাম, যত ঘন সেমি ছিল তার ওজন পেলাম, তো এটার মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 4725। তাহলে শর্তানুসারে কত হবে 84 এক্স স্কোয়ার বাই 100 সমান কত হয়ে যাবে 4725। ঠিক আছে, তাহলে বাদে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার সমান কি হয়ে যাবে 4725, এটা ভাগ আকারে আছে উপরে গুণ হয়ে যাবে, আর এটা গুণ উপরে আছে তার জন্য এটা নিচে হয়ে যাবে। কাটাকাটি যদি করতে যাই তাহলে ক দিয়ে কাটবে, এখানে ক দিয়ে যাবে, 2 দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 2 দিয়ে 4 দুনা 8 আর 2 দুনা 4 50 হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 25 হয়ে যাচ্ছে, আর এখানে কত হয়ে যাবে 2 আর 1, তাহলে 21 দিয়ে কি ভাগ করা যাচ্ছে, তাহলে 21 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা একটা কি আসবে দেখে 21 2 42, এখানে আসতে হবে 225 আসছে। ঠিক আছে, 225-এর সঙ্গে যদি আমি গুণ করি কত 5625 আসছে। ঠিক আছে, বাদে x সমান কি হবে √5625 যদি আসে তাহলে এটার অ্যান্সার আসবে কত আমাদের 5625 কার বর্গমূল 75-এর, তাহলে x এর মানটা কি আসবে, x এর মান আসছে +-75। তাহলে x এর মানটা কি ছিল বলো তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমাদের কি লিখবো এভাবে লিখে দেবো, অতএব যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x এর মান 75।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 13 দাগেরটা কমপ্লিট হলো। তারপর 14 দাগেরটা চলো। 14 দাগেরটা কি বলেছে দেখো। 14 দাগেরটা বলেছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। রাস্তার দুই পাশে 30টি সমান গভীর এবং সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, তাহলে রাস্তায় তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে। তবে গর্তের গভীরতা কত? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখো কি গর্তটি যতটা খুঁড়ছে সেই মাটিটা দিয়ে কি যতটা মানে রাস্তাটা উঁচু করছে তার ওই মাটিটার আয়তন বলে দেওয়া আছে। তাহলে রাস্তাটার কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু গর্ত মানে উচ্চতা, ঠিক আছে, গভীরতাটা, তাহলে ওটা এক্স ধরে নেব। তাহলে আমরা আয়তঘনের আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ উচ্চতা। তাহলে যেটা পাবো এটার সঙ্গে আমি যদি শর্তানুসারে করি তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে কিভাবে করব দেখো, আমরা লিখে নেব ধরি প্রতিটি গর্তের গভীরতা x মিটার। অতএব প্রতিটি গর্তের আয়তন কত হবে? 14 দৈর্ঘ্য ছিল, প্রস্থ এটা x, তাহলে কত হয়ে যাবে? 112 x ঘন মিটার। যেহেতু আয়তন তার জন্য কী হবে? ঘন মিটার। তাহলে শর্তানুসারে এটা সমান আমরা বলতে পারবো এটা সমান যতটা মাটি তুলেছে। তাহলে এটা হচ্ছে একটা গর্তের, কতটা গর্ত করেছে? 30টা গর্ত করেছে, তার জন্য 30 ইন্টু এটা করে দেবো 112 এক্স ইকুয়াল টু কত আমাদের দেওয়া আছে? 2520, ঠিক আছে। তাহলে আয়তনটা দেওয়া আছে 2520, বা দিয়ে 112 এক্স সমান 2520 দেওয়া আছে, নিচে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। 0 0 কেটে গেল, তাহলে 3 দিয়ে দিই, কাটাকাটি করি আমরা, কত হয়ে যাবে? 3 8 24, 3 4 12। আচ্ছা, এক্স সমান কত হয়ে যাবে? 84/112। তাহলে এক্স সমান এখান থেকে যদি আমরা করতে যাই অঙ্ক, তাহলে এখানে দেখবে ভাগ করে কত আসছে? 0.75 আসছে। তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত আসবে? প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার, বা এটাকে সেমি করতে পারো কি 75 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের 14 দাগের আনসারটা হয়ে গেল। তারপর চলো 15 দাগেরটা কি বলেছে। 15 দাগেরটা বলে দিয়েছে কি একটি ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে, ঠিক আছে। বলছে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। তাহলে একটা ভরা চৌবাচ্চা ছিল, ওখান থেকে একটা কোনো বালতিতে 64 বালতি জল তুললো, তাহলে আরও কি থাকছে? 1/3 জলপূর্ণ তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। তাহলে বলছে চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে কত লিটার জল ধরে সেটা আমরা ধরে নেব এক্স। তাহলে এক্সকে কত লিটার, কত বালতি? তাহলে 64 বালতি। তাহলে কি হয়ে যাবে? 64 বালতি জলের পরিমাণ কত হয়? 64 এক্স লিটার হয়ে যাবে। তাহলে একটা ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে ওটাকে আমরা ডেসিমিটার, যেহেতু এগুলো ডেসিমিটারে করতে হবে, কত লিটার আর ডেসিলিটারের সঙ্গে সম্পর্ক আছে। এখানে একটা কথা মনে রাখবে কি লিটারকে মানে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার আছে। তো আমি যদি লিটারে অ্যান্সার চাই, তাহলে এখানে মিটারে করলে হবে না, এটাকে কী করে নেবো আমরা? ডেসিমিটারে করে নেবো। তাহলে ডেসিমিটার আর লিটারের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এভাবে লিখে নিতে হবে। তাহলে আয়তন যদি বার করি আমরা, একটা ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন যদি বার করি, তাহলে 12, এটা কি ডেসিমিটার হয়ে যাবে 12। তাহলে এটা কিউব করলে আমরা আয়তনটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে ভালো করে। তাহলে লিখব কি? ধরি প্রতিটি বালতিতে
এক্স লিটার জল ধরে। ঠিক আছে, এক্স লিটার জল ধরে, তাহলে 64টি বালতিতে জল ধরে, 64টি বালতিতে জল ধরে, তাহলে কত হবে 64 এক্স লিটার হয়ে গেল। তাহলে ঘনকাকৃতি, আচ্ছা এখানে একটা জিনিস বলেছে চৌবাচ্চাটি ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য দেওয়া আছে কত 1.2 মিটার, তাহলে এটাকে কী করবো ডেসিমিটার, তাহলে 12 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে 12 ডেসিমিটার যদি হয়, চৌবাচ্চাটা বলে দিচ্ছে ঘনকাকৃতি, তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন কি বাহু কিউব, তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন কত হবে 12 কিউব ঘন ডেসিমি, তাহলে কত হয়ে যাবে 12 স্কোয়ার আমরা জানি 144, কিন্তু আর আবার 12 দিয়ে গুণ করলে কত হবে 1728 হয়ে যাবে ঘন ডেসিমি। তাহলে এতটা এই ঘন ডেসিমিটারের সঙ্গে লিটারের সম্পর্ক আছে, তাহলে এতটা লিটারও আমরা বলতে পারবো লিটার, কারণ যেহেতু আমরা লিখে দিতে পারবো 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, যত লিটার তত ঘন ডেসিমিটার, ঠিক আছে, তার সমান হয়। তাহলে চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে কতটা, আমরা এটা হিসাব বার করবো। অতএব চৌবাচ্চা থেকে জল তোলা হয়েছে, কতটা জল তোলা হয়েছে, তাহলে 1 অংশ থেকে 1/3 অংশ যেহেতু খালি হয়েছে, তার জন্য কত হয়ে যাবে 2/3 অংশ জল তোলা হয়েছে। তাহলে শর্তানুসারে আমরা কি করতে পারবো, এই যে জল তোলা হয়েছে এটা সমান কত হয়ে যাবে 64 এক্সের সমান হয়ে যাবে। 2/3টা কতটা জলের 1778, যেটা আমাদের ঘন আয়তন দেওয়া আছে, মানে সম্পূর্ণটার এত অংশ বলেছিল, তার জন্য এই যে এতটা জল তোলা হয়েছে, এই জলটা কার অংশ, এত অংশ, কতটা গোটাটা জলের, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা মান বার করতে যাই, তাহলে এরকম হয়ে যাবে কি এক্সের মান যদি আমি বার করি, তাহলে 2/3 দেওয়া আছে ইন্টু কত হবে 1728 দেওয়া আছে, এটা কিন্তু গুণ আকার আছে, এপারে এসে নিচে হবে, তার জন্য যদি আমি একে গুণ করি তাহলে কী হয়ে যাবে 1/, তাই তো। তাহলে এটা কি আছে, এপারে আছে গুণ আকারে, তাহলে এটা এভাবে এসে বসবে ভাগ আকারে যদি বসাই, তাহলে এরকম হয়ে যাবে। কাটাকাটি করি, তাহলে কত হবে কাটাকাটি করলে, 3 দিয়ে দেখো 3 × 5 = 15, হ্যাঁ 3 × 7 = 21, 3 × 6 = 18, তাহলে 64 দিয়ে যদি আমরা ভাগ করি ডাইরেক্ট যাবে, 64 দিয়ে ভাগ করে দেখি, 64কে 9 দিয়ে, 9 × 4 = 36, 3, হ্যাঁ 9 × 6 = 54, 5 × 6 = 57, হ্যাঁ চলে আসছে 9 দিয়ে, তাহলে এখানে x সমান কী হবে 9 × 2 = 18 হয়ে আছে, 9 × 2 = 18 লিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব যে লিখতে পারো প্রতি বালতিতে 18 লিটার জল ধরে, প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 15 দাগের অ্যান্সার। তাহলে আমাদের 15 দাগেরটা, 16 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, অ্যাগ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে।
আচ্ছা, তাহলে আয়তন আমরা বার করতে পারবো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, বাস হয়ে গেল। এখানে বলছে 1 গ্রস সমান কত হচ্ছে 12 ডজন, তাহলে 1 গ্রস সমান যদি 12 ডজন হয় তাহলে 1 ডজন সমান 12টি, তাহলে 12 12 ইন্টু কত হবে 144টি টোটাল কি হচ্ছে বাক্সের প্যাকেটটা হচ্ছে। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি এবং তার উচ্চতা কত হবে হিসাব করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি, আগে আমরা বার করে নেব কি 1 গ্রস সমান 1 গ্রস সমান কত হবে, 1 গ্রস সমান হচ্ছে 12 ডজন, তাহলে এটা হচ্ছে 12 ডজন, কিন্তু 1 ডজন সমান কত 12, তার জন্য কত হবে 144টি দেশলাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা লিখি কি 144টি পেয়ে গেলাম, তাহলে 144টি দেশলাই প্যাকেটের আয়তন, দেশলাই বাক্সের আয়তন, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল 2.8। আচ্ছা, এখানে একটা কথা আর লিখি, দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে প্যাকেটের দৈর্ঘ্য, ঠিক আছে, প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া আছে কত 2.8 ডেসিমি, প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 1.5 ডেসিমি আর উচ্চতা দেওয়া আছে কত 0.9 ডেসিমি। তাহলে সবগুলোকে আমরা সেমি, যেহেতু সেমিতে লাস্টে অ্যান্সার চেয়েছে তার জন্য আমরা সেমিতে করেছি কনভার্ট। তাহলে কত হয়ে যাবে 28 সেমি হয়ে যাবে, এটা হয়ে যাবে 15 সেমি আর এটা হয়ে যাচ্ছে 9 সেমি। ঠিক আছে, তাহলে 144টি দেশলাই বাক্সের আয়তন কত হবে 28 গুণিত 15 গুণিত 9 কি হয়ে যাবে ঘন সেমি। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে 28 গুণিত 15 গুণিত 9 বাই কি হয়ে যাবে 144। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করতে যাই তাহলে উপরে দেখো যদি গুণ করা যায়, এই তিনটাকে গুণ করবে তোমরা পাবে 3700 কত হয়ে যাবে 80 হয়ে যাবে বাই 144। যদি আমি ভাগ করতে যাই কত হবে 26.25 কি পেলাম ঘন সেমি। এটা কতার একটি দেশলাইয়ের এটা আয়তন পেলাম। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আমরা অতএব একটি দেশলাই বাক্সের আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে একটি বা প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা, প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা কত ধরবো x সেমি ধরে নিলাম, কত x সেমি। তাহলে প্রতিটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, আয়তন আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত 5, প্রস্থ দেওয়া আছে 3.5 ইন্টু উচ্চতা x ধরলাম, তাহলে এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা আয়তন আমরা ফর্মুলা অনুযায়ী পেলাম আর এটা আমরা হিসাব করে পেয়েছি, তাহলে এটা কি হবে সমান হবে। তাহলে শর্তানুসারে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 26.25। তাহলে বা দিয়ে দেখো এক্সের মান কি হবে 26.25, নিচে সবগুলো 5.3.5, তাহলে এখানের দশমিক তুলে উপরে 10 আর নিচের কত হয়ে যাবে 100 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে 5 দিয়ে দেখো আমরা কাটাকাটি করছি কত আসছে, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 5 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 5 5 25, 5 5 25, 1 2 5 2 10, 5 5 আবার 25, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 5 1 5 0 5 5 25, এখানে 5 7 35, তাহলে 7 দিয়ে কি কাটবে, তাহলে 7 1 7 7 1 7 3 5 7 35, তাহলে কত হচ্ছে বাদে x সমান কত পাবো 15.10 আছে, তাহলে কত হয়ে যাচ্ছে x 1.5 সেমি। তাহলে উচ্চতা কত পেলাম 1.5 সেমি। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা, দেশলাই বাক্সের
উচ্চতা কত হয়ে যাবে 1.5 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 16 দাগেরটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর চলো 17 দাগে কি বলেছে। 17 নম্বরটা কি বলেছে দেখে নাও। বলেছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে জলের গভীরতা কত, আমাদের এ মিটার বৃদ্ধি পেয়েছে ধরে নিব, বা এক্স মিটার বৃদ্ধি পেয়েছে ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি কি, ধরি জলের গভীরতা কি হবে, এ মিটার বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে। তাহলে এ মিটার উচ্চতা বিশিষ্ট আয়তঘনকার চৌবাচ্চার আয়তন, আয়তা ঘনাকার চৌবাচ্চার আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 2.1 গুণিত প্রস্থ 1.5 ইন্টু উচ্চতা মানে এ ঘন মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি গুণ করতে যাই তাহলে কত আসবে, 3.15 এ ঘন মিটার। তাহলে মিটার থেকে তাহলে ডেসিমিটার গেলে কত, এক ঘর সামনে আসবে। তাহলে এখানে এক ঘর না, তাহলে কি হয়ে যাবে, এক ঘর পরে যাবে। তাহলে এখানে যেহেতু ঘন আছে তার জন্য কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, এটুকুই মনে রাখতে হবে। 3.15 এ ইন্টু কত হয়ে যাবে, 1000 ঘন ডেসিমিটার। তো এ বাই কত হয়ে যাবে, 100 ইন্টু 1000। দুটো শূন্য কেটে গেলে তাহলে এটার সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে, 1050 এ কত লিটার আসবে। লিটার কেন আসলো, যেহেতু কি হবে 1 লিটার সমান কি হয়ে যাবে, 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, কি করলাম এটা দেখো ভালো করে বুঝে নাও। এখানে 3.15 ছিল, তাহলে এটার নিচে আমি কি দিলাম, পয়েন্টটা তুলে 100 নিলাম, তাহলে কাটাকাটি করে এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এটা সমান আমাদের দেওয়া আছে কত, 630 বাল্টি এটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে 3150 এ ইকুয়াল টু কী হবে, 630 বা দিয়ে এ সমান কী হয়ে যাবে, 630 বাই 3150। তাহলে 0 কাটলো, তাহলে ক দিয়ে হবে এখানে, বা দিয়ে এ সমান তাহলে 0.2 আসবে। তাহলে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে অতএব কি আসবে, জলের গভীরতা, অতএব জলের গভীরতা 0.2 মিটার। তাহলে এটাকে যদি আমি ডেসিমিটার যাই তাহলে 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, কেউ যদি এটা দিয়ে দেখো তাহলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 17 দাগেরটা আমাদের হয়ে গেল। 18 দাগেরটা কি বলেছে চলো। 18 দাগেরটা বলেছে গ্রামের আয়তঘনকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃত কি বলেছে গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দিলে। আচ্ছা, 4 মিটার যেটা বলছে দৈর্ঘ্য বিশিষ্ট যেটা ঘনকাকৃতির যে গর্তটা করবে তার আয়তনটা কি হবে, যেটা মাটিটা ছড়াবে তার আয়তনের সমান হবে। ঠিক আছে, এটুকু বুঝলেই বাস হয়ে যাবে। তাহলে কিভাবে করব আমরা অঙ্কটা প্রচুর সহজ। দেখো, তাহলে ধরি মাঠের তলের উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে। আমাদের যেটা চেয়েছে তার লিখে দিই, মাঠের তলের উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে।
আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে 20 × 15 বর্গ মিটার। তাহলে কত হচ্ছে তাহলে 300 বর্গ মিটার। তাহলে এরকম কটা 4টা আছে। এটা বলছে আয়তকার মাঠ, এটা গোটা। তো গর্ত কটা 4টা গর্তের, তাহলে 4টি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল, 4টি ঘনকাকৃতি গর্তের মোট ক্ষেত্রফল। একটার ফর্মুলা কি বাহু স্কোয়ার, তাহলে 4টার জন্য কি হবে 4 গুণিত বাহু স্কোয়ার বর্গ মিটার। কত আসবে এটা 4 4 স্কোয়ার 16, 4 × কত 64 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এবার গর্ত বাদে বলছে বাকি আয়তকার মাঠের ক্ষেত্রফলটা আমরা বার করি। তাহলে গর্ত, কারণ গর্ততে তো আর মাটি দেবে না, তাহলে গর্ত বাদ দিয়ে বাকি জায়গাটা আমাদের বার করতে হবে। তাহলে গর্ত বাদে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত আছে 300 - 64 বর্গ মিটার সমান কত হবে 236 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তো 4টি ঘনকাকৃতি গর্তের মোট আয়তন কত হবে, তাহলে আয়তনটা বার করে নিচ্ছি। তো অতএব 4টি ঘনকাকৃতি গর্তের মোট আয়তন কত হবে 4 গুণিত, তাহলে গর্তের আয়তন ঘনকাকৃতি কত হবে 4 × 3, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 4 × 3, তাহলে এখান থেকে আসছে 256 ঘন মিটার। ঠিক আছে, তাহলে এই যে এটা পেলাম গর্তের মোট আয়তনটা পেলাম, এই মাটিটাই তো ওই জায়গাতে ছড়ানো মাটির সমান হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো। তাহলে শর্তানুসারে আমাদের এটা কি 4টা মাটির যে দেওয়া আছে, এই 256টা কার সমান 236 যেটা আছে, এই যে এটা হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে এর সঙ্গে আমি যদি আয়তনটা কীভাবে পাবো, উচ্চতাটা মানে যেটা উচ্চতা বৃদ্ধি পাবে, যেটা উচ্চতা যদি আমি অ্যাড করে দিই তাহলে কী হবে আয়তন পেয়ে যাবো। তাহলে এটার আর এটার আয়তনটা কী হবে সমান হয়ে যাবে। তাহলে x × এখানের মধ্যে কী আছে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ আছে, তাহলে 236 = কী আসবে 256 আসছে। বা দিয়ে x = কী আসবে 256/236। তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে কত আসছে, বা দিয়ে x সমান 64 কত আসছে 59। 4 দিয়ে দেখো 4 × 6 = 24, 4 × 4 = 16, এখানে 4 দিয়ে কাটাকাটি করি কত হবে 4 × 5 = 20 আর 4 × 9 = 36। তাহলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করে নিই তাহলে কি আসবে 1/5 59। তাহলে অতএব দিয়ে লিখে দেবো আমরা মাটির তলে উচ্চতা বৃদ্ধি পাবে, মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে। কত পাবে উচ্চতা বৃদ্ধি 1/5 59 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 18 দাগেরটা হয়ে গেছে। 19 দাগেরটা কি বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করতে বলছে। আচ্ছা, কোনো একটা জায়গা আছে, এরকম জায়গা আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাকে উচ্চতা করবে এত 6.5 ডেসিমিটার। তো কোনো পাশের একটা জমি আছে 27 মিটার লম্বা করে কাটবে, প্রস্থটা হচ্ছে 18.2, কিন্তু গভীরতা কত করতে হবে সেটা জানে না, সেটা আমরা ধরে নেব। তাহলে বলছে গর্তটি কত মিটার গভীরতা হবে। তাহলে আমরা এভাবে লিখে নেব
কি ধরি গর্তটি h মিটার গভীর করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এবার বলেছে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চৌড়া জমিটি গর্ত করে যে পরিমাণ মাটি তোলা হবে তার আয়তন, যে পরিমাণ মাটি তোলা হবে তার আয়তন কত হবে? দৈর্ঘ্য কত? 27, প্রস্থ দেওয়া আছে কত? 18.2, আর উচ্চতা আমাদের h ধরে নিয়েছে, তো ঘন মিটার। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস আর দেওয়া আছে 6.5 ডেসিমিটার দেওয়া আছে, যেহেতু সবগুলো মিটারে আছে এটাকেও মিটারে করে নিই, 6.05 মিটার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমাদের যেটা জমির কথা বলেছিল ওই জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে এটা তো আমরা পেলাম, এটা যেটা গর্ত করতে হবে তাহলে কত? 27 ইন্টু 18.2 ইন্টু h, আর যেটা জমিটা উঁচু করবে তার দৈর্ঘ্য কত ছিল? 48 গুণিত প্রস্থ 31.5, আর উচ্চতা কত ছিল? 6.5, তা যেটা আমরা মিটারে করলাম কত? 0.65 হয়ে যাবে। তো বাদে h সমান কি আসবে? 48 গুণিত 31.5 গুণিত 0.65, এটা হচ্ছে নিচে হবে কত? 27 গুণিত 18.2। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো কি, আমরা দশমিক এটার আর এটা দশমিক তুলে দিলাম, তাহলে এই দশমিকের জন্য নিচে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে কাটাকাটিটা কিভাবে করব দেখো, এখানে আমরা 13 দিয়ে কাটাকাটি করতে পারবো, কিন্তু 13 দিয়ে যে কাটাকাটি করি তাহলে 13 5 13 65, আর 13 দিয়ে আমরা করি 13 1 13 4 13 কত? 52 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 1 5 5 কুড়ি কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে, 5 কুড়ি 100। এখানে যদি 5 দিয়ে আমি কাটাকাটি করি তাহলে 4 5 কত হয়ে যাবে? বা এরকম করতে পারি, 5 দিয়ে যদি কাটাকাটি করি আচ্ছা 14 হলো। এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করা যায় তাহলে এখানে কত আসবে? 4 চলে আসবে। তো 3 দিয়ে করা যাবে, এখানে 3 দিয়ে 9, হ্যাঁ 3 দিয়ে 9 হচ্ছে 3 3 9 হয়ে গেল। তাহলে এখানে যদি কাটাকাটি করে কত হচ্ছে? 3 1 3 3 1 3 0 5, 5 দিয়ে দেখো 5 2 10 5 1 5, আর এখানে 4 5 20, 4 5 20। এবার 4 দিয়ে কাটাকাটি করি তা 4 1 4 4 2 8 12 হচ্ছে। তাহলে এখানে আবার কাটাকাটি করা যাবে, দেখো 7 দিয়ে করি আমরা কত হয়ে যাবে? 7 দিয়ে করি 7 2 14 3 7 21। ঠিক আছে, তাহলে 2 দিয়ে আবার করা যাবে, তাহলে 2 দিয়ে করি 2 1 2 6 2 12। 3 দিয়ে দেখো এখানে করা যাবে 3 1 3 3 3 9, তাহলে 3 1 3 3 2 6, তাহলে কত থাকছে? h এর মান হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 2 মিটার। ঠিক আছে, একটু কাটাকাটিটা একটু বড় আছে, তোমরা লক্ষ্য করে নেবে। অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। বাস হয়ে গেল আমাদের, এটা 19 দাগেরটা। তারপর 20 দাগেরটা কত বলেছে? 20 দাগেরটা বলেছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তাকার ঘানের পাত্রে ঢালা হলো, এতে পাত্রের তেলের গভীরতা 60 ডেসিমিটার হলো।
ঠিক আছে, তাহলে বলছে ওই পাত্র ঘনকাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, এত হলে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে। তাহলে এটা সহজ, এই যে এই টোটাল জলটা এটা রাখা হচ্ছে তার আয়তনে কি হবে, সমান হবে, তাই তো। তাহলে আমরা করব কিভাবে, তাহলে এভাবে লিখে দেব কি 3টি তেলের ড্রামে মোট তেল আছে, 3টি তেলের ড্রামে মোট তেল আছে, কত আছে, একটাতে ছিল 800, একটা ছিল 725, আর একটাতে আছে 575, এত লিটার। তাহলে টোটাল যদি আমরা যোগ করতে যাই তাহলে হয়ে যাবে 2100 লিটার, এতটা জল এই এর দ্বারা তেল আছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য, যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে 4:3 দেওয়া আছে, তার জন্য আমরা ধরে নিচ্ছি কি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য কত হবে, পাত্রের দৈর্ঘ্য 4x ডেসিমি এবং প্রস্থ কত হবে 3x ডেসিমি এবং কত 7 ডেসিমি গভীরতা বিশিষ্ট পাত্রের আয়তন, 7 ডেসিমি গভীরতা বিশিষ্ট পাত্রের আয়তন। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে কত হবে 4x ইন্টু 3x ইন্টু 7, তাহলে সবগুলোকে যদি গুণ করা যায় তাহলে 84x স্কোয়ার লিটার হয়ে যাবে, ঘন লিটার হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো, শর্তানুসারে এই যে তেলটা আর এটা যতটা জায়গা নিচ্ছে এটার কি হবে, পরিমাণটা সমান হবে। তাহলে 84x স্কোয়ার সমান কত হয়ে যাবে 2100, তাহলে বাদে x স্কোয়ার সমান কত হবে 2100 বাই 84, তাহলে এখান থেকে আসবে x স্কোয়ার সমান আসবে 25 দিয়ে কিন্তু মিলে যাবে কাটাকাটি, তাহলে x এর মান কত আসবে +-5, রুট ওভার করলে 5 +-, কিন্তু x এর মান ঋণাত্মক হলে দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হবে, তাহলে কি হয়ে যাবে x এর মান ঋণাত্মক হবে না, এখানে +- আসছে ঠিকই, কিন্তু আমরা পজিটিভ মানটা নিতে হবে, দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয় না। ঠিক আছে, তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়ত ঘনকার পাত্রের বা আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য কত ছিল 4x ছিল, তাহলে 4 × 5 সমান কত হয়ে যাবে 20 ডেসিমি এবং প্রস্থ কত হবে 3x ছিল, তাহলে 3 × 5 সমান কত হয়ে যাবে 15 ডেসিমি হয়ে গেছে। তাহলে এখন ওই পাত্রের আয়তন যদি আমরা বার করতে যাই, তাহলে এখানে বলেছে ওই আয়তকার ঘনের পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে এতটা রাখা যেত। তার আগে আমাদের আয়তনটা বার করে নিচ্ছি কি আয়ত ঘনাকার, অতএব আয়ত ঘনাকার পাত্রটির আয়তন, আয়ত ঘনাকার পাত্রটির আয়তন কত হবে, দৈর্ঘ্য কত 20, প্রস্থ 15 আর গভীরতা 7 ছিল, তা 7 না 5 ছিল 7 ছিল, তাই না। তাহলে 7 যদি লিখে নিই আমরা তাহলে কত হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা পেয়ে গেলাম ঘন পাত্রে। আচ্ছা, এখানে বলছে আয়তকার পাত্রটির আয়তন কত হবে, যদি এখানে একটা কথা অ্যাড করতে হবে, এখানে 5 সেমি, ঠিক আছে 5 সেমি করছি, 5 ঘন সেমি ঘন ডেসিমি, এখানে লিখেছি যদি কি হচ্ছে গভীরতা 5 ডেসিমি হয়। ঠিক আছে, তাহলে আয়ত ঘনকার পাত্রটির আয়তন কত হচ্ছে 20 × 15 × 5 ঘন ডেসিমি, যদি গভীরতা 5 সেমি হয় তাহলে এটা কত আসবে, এখানে মান আসছে 1500 ঘন ডেসিমিটার।
ঠিক আছে, তাহলে 1500 ঘন ডেসিমিটার এর কি হচ্ছে, এতটা যদি গভীরতা হয় তাহলে আয়তকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে 1620 লিটার তেল রাখা যাবে না, রাখা যাবে? রাখা যাবে না। তার টোটাল আমাদের এটা ছিল কতটা ছিল, অতএব আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হলে ওর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কত, 1500 ঘন ডেসিমিটার। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে দেখো 1620 লিটার তেল কি রাখা যাবে, তাহলে রাখা যাবে না। তাহলে হলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না, রাখা যাবে না। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 20 জায়গাটা। তারপর চলো 21 জায়গাটা কি বলেছে। একুশ জায়গায় বলেছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। বলছে এই চাহিদা মেটানোর পরও চাহিদার 20% মেটার পর 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীরতা করতে হবে? এটা হয়ে গেছে একটা আলাদা অ্যান্সার। আবার বলছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীরতা ছিল। তাহলে বলছে এটি জল ব্যবহার করার পরও ওখানে কি থাকবে, 50% মানে চাহিদা মেটানোর যেটা যতটুকু লাগবে তার 50% জল মজুদ থাকবে। তাহলে আমরা কীভাবে অঙ্কটা করব, তাহলে এইভাবে লিখে নেব কি ধরি ট্যাঙ্কটি x ডেসিমিটার গভীর করতে হবে। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটির দৈর্ঘ্য কি বলেছে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলেছে, 2.5 মিটার সমান, একে ডেসিমিটার করে না তাহলে 25 ডেসিমি। প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে 1.6 মিটার, তাহলে 16 ডেসিমি। তাহলে ট্যাঙ্কটি জল ধরবে কত, অতএব তার আয়তনটা বার করলে হয়ে যাবে। অতএব ট্যাঙ্কটিতে জল ধরবে, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কিন্তু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য কত 25 গুণিত প্রস্থ আর উচ্চতাটা আমরা x ধরেছি, x ঘন ডেসিমিটার। এতে আয়তন, ঠিক আছে, এটা আয়তন পেলাম। তাহলে এখান থেকে যদি গুণ করে নিয়ে দুটো তাহলে কত হবে, 400x ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 400x লিটার লিখতে পারবো। কেন, কারণ যেহেতু 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা আমরা আগে থেকে করে আসি। তাহলে এটা পেলাম। তাহলে 3টি পরিবারের মোট দৈনিক জলের চাহিদা কত, এটা বার করে নিই। অতএব 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা কত হবে, তাহলে প্রথমটাতে বলেছিল 1200, তারপরে 1050, তারপরে বলেছিল 950। তাহলে কত লিটার হচ্ছে, তাহলে 3200 লিটার। তাহলে 3200 লিটার থাকার পরও বলছে চাহিদার কত পার্সেন্ট, 25%। তার মানে কি চাহিদা কত, 3200 এর 25% মানে কি 25/100। তার দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে যাবে, গুণ করলে 800 লিটার।
তাহলে 800 লিটার মানে কত, তাহলে জল জল থাকছিল 3200 লিটার, এখানে 800, তাহলে 4000 টোটাল, তাই তো। তাহলে এখানে বাদে লিখতে হবে এই যে আয়তন, ট্যাঙ্কটিতে জল ধরবে কত, 400 এক্স ইন্টু কত হয়ে যাবে, তাহলে এখানে 3200 জল ধরছিল আর বেঁধে থাকছিল 800, তাহলে কত হয়ে যাবে 400 এক্স সমান কত হয়ে যাবে 4000, তাহলে বাদে এক্স সমান কত হয়ে যাবে 4000 বাই 400, 0.004, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে 10 হয়ে যাচ্ছে। তাহলে 10 ডেসিমিটার সমান কত, 1 মিটার গভীরতা। তাহলে এভাবে লিখে নেব আমরা, অতএব ট্যাঙ্কটি 10 ডেসিমি সমান কত 1 মিটার গভীর করতে হবে, এটা প্রথম স্টেপের আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আবার বলেছিল কি জায়গাটা যদি প্রস্থ দিকে আরও 4 মিটার বেশি হতো তাহলে কত গভীরতা করতে হতো, তাহলে 4 মিটার প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি হতো তাহলে প্রস্থ হতো, তাহলে প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি হতো তাহলে প্রস্থ হতো কত, প্রস্থ হবে এখানে দেওয়া আছে 16 ছিল, তাহলে এর সঙ্গে 4 যোগ হয়ে গেল কত হবে 20 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এখন কি হয়ে যাবে, ধরি ট্যাঙ্কটি x মিটার গভীর করতে হতো, ধরি ট্যাঙ্কটি h ডেসিমি গভীর করতে হতো, তাহলে শর্তানুসারে আমরা কি করতে পারবো, শর্তানুসারে এতটাই জল, তাহলে এখন শুধু দৈর্ঘ্যটা প্রস্থটা চেঞ্জ হবে, 25 দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত 20 আর উচ্চতা h, তাহলে কত 4000, বা দিয়ে h সমান কত হয়ে যাবে নিচে 4000 বাই কত হবে 25 গুণিত 20, তাহলে কাটাকাটি করে কত পাবো আমরা, h এর মান পেয়ে যাবো 8, তাহলে 8 যদি হয় তাহলে এখানে বলতে হবে গভীরতা কত হতে হতো 8 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হবে, ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হবে। এটা হচ্ছে আমাদের কত দাগেরটা, 21 দাগের অঙ্ক। আচ্ছা 22 দাগেরটা কি বলেছে দেখো, 22 দাগের বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন বলে দিয়েছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন এত। ঠিক আছে, তাহলে বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি, চালের ওজন বলেছে 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভেতরে উচ্চতা কত হবে সেটা বার করতে হচ্ছে, এবং প্রতি বর্গ ডেসিমি 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরে চারদিকে রং করতে কত খরচ পড়বে সেটা চেয়েছে। আচ্ছা তাহলে ধরি বাক্সটির ভেতরের দিকের উচ্চতা, ধরি বাক্সটির ভিতরের দিকের উচ্চতা কত হবে x ডেসিমি। ঠিক আছে, অতএব বাক্সটির ভিতরের দিকের আয়তন, বাক্সটির ভিতরের দিকের আয়তন কত হবে 12 গুণিত 8.5 ইন্টু x ঘন ডেসিমি। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল তার জন্য কত হয়ে যাবে 102 x ঘন ডেসিমি। ঠিক আছে, এটা আমরা পেলাম। এবার বলেছে 1 ঘন ডেসিমি চালের ওজন দেওয়া আছে 1.5 কিলো, অতএব 1 ঘন ডেসিমি
চালের ওজন কত হবে 1.5 কিগ্রা 1.5 কিগ্রা। এটা যদি হয় তাহলে 102 x ঘন ডেসিমি চালের ওজন কত হবে 102 x ইন্টু 1.5 কিগ্রা। ঠিক আছে, তাহলে বাক্সটি শুধুমাত্র চালের ওজন, বাক্সটিতে শুধুমাত্র চালের ওজনটা বার করে নিই। অতএব বাক্সটিতে শুধুমাত্র চালের ওজন কত হবে 0.5। এটা ছিল আমাদের বই দেওয়া আছে এখানে, মানে বাক্সটি সহ চাল ভর্তি বাক্সটি ওজন দেওয়া ছিল এত থেকে শুধু বাক্সটার ওজন 115.5 কিগ্রা। তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা 765 কিগ্রা। তাহলে এই যে 765 কিগ্রা, এই কিগ্রাটার সঙ্গে কি হবে সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো, শর্তানুসারে কি করব 102x ইন্টু 1.5 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 765 হয়ে যাচ্ছে বা দিয়ে। তাহলে 102x সমান কত হয়ে যাবে 765 বাই দিয়ে 1.5 আসছে বা দিয়ে 102x, আচ্ছা x এর মান কত হবে 765 বাই কত 1.5, আর এটা কি আছে ইন্টু আছে, তার জন্য এফারেও নিচে কি হয়ে যাবে 1.102। এখানে এক ঘরের জন্য এটা 10। তাহলে এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে সবগুলো কেটে হয়ে যাবে 5 আসছে। এক্স এর মান কত পাবো তাহলে এক্স এর মান আসবে 5। আচ্ছা, কাটাকাটিটা যদি অসুবিধা হয় তোমাদের তাহলে কাটাকাটিটা করে দেখাচ্ছি। দেখো 5 দিয়ে যদি কাটি আমরা এটাকে, 5 দিয়ে কত হয়ে যাবে 5 3 5 15, 5 দুনা 10, আর এখানে কত হয়ে যাবে 3 5 15। এখানে একটা জিনিস করবে কি 3 দিয়ে এটাকে কিন্তু কাটা যাবে, 3 দুনা 6 3 5, 3 দিয়ে যদি কেটে দিই এখানে কত হচ্ছে 3 1 3 দুনা 6, তা 3 5 15, আবার 3 5 15। এখানে 2 আর এখানে কত হয়ে যাবে 5 1 5, তাহলে 51 হচ্ছে। 51কে দিয়ে আমি 5 দিয়ে কাটি তাহলে দেখো 5 1 5 5 25, তাহলে 5 দিয়ে একবারে কেটে যাবে, তাহলে কত পেলাম 5ই পেলাম। তাহলে এক্স এর মান কত হচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5টা কি পেলাম বাক্সটির ভিতরে উচ্চতা পেলাম। ভালো করে বুঝো, বাক্সটির ভিতরে কি পেলাম উচ্চতা পেলাম। অতএব দিয়ে লিখবো আমরা কি, অতএব বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য তাহলে কত হবে, অতএব বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য, বাইরের দিকের দৈর্ঘ্য কত হবে তাহলে 12 যোগ 0.5 প্লাস 0.5, তাহলে ডেসিমি। তাহলে এখান থেকে কত আসবে 13 ডেসিমি। এটা ভিতরে ছিল তার জন্য বাইরে এটা হলো কত হয়ে গেছে 13 ডেসিমি। তাহলে প্রস্থটা কত হবে, অতএব প্রস্থ সেম প্রস্থ বাড়বে 8.5 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে কত হয়ে যাবে 9.5 ডেসিমি। এটা পেয়ে গেলাম। তাহলে উচ্চতা কত হবে, অতএব উচ্চতা সমান কত হচ্ছে তাহলে 5 প্লাস 0.5 প্লাস 0.5, 0.5 কত হয়ে যাবে 0.5, তাহলে কত হচ্ছে 6 ডেসি। ঠিক আছে, 6 ডেসিমি। তাহলে এখান থেকে আমরা কি করব 6 ডেসিমি যেহেতু আসছে, তাহলে এটা কি পেলাম দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে সমগ্র তাহলে ক্ষেত্রফল এবার আমরা কিন্তু বার করতে পারবো। তাহলে সমগ্র তাহলে ক্ষেত্রফল কিভাবে বার করব, অতএব বাক্সটির বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 13 গুণিত 9.5 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে কত হয়ে যাবে
তাহলে কত 9.5 ইন্টু 6 প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে 13 গুণিত কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে বর্গ ডেসিমি, তাহলে 2 ইন্টু এখানে কত হয়ে যাবে 122.5 যোগ কত হয়ে যাবে এটা 56 57 প্লাস আর 78, তাহলে বর্গ ডেসিমি। তাহলে এখানে 2 ইন্টু কত 257.5 বর্গ ডেসিমি, তাহলে এখানে ইন্টু করলে কত হয়ে যাচ্ছে 517 বর্গ ডেসি। ঠিক আছে, অতএব দিয়ে আমরা কি লিখব, প্রতি বর্গ ডেসিমি, প্রতি বর্গ ডেসিমি 1.5 টাকা হিসাবে বাইরের চারিপাশ রং করতে খরচ পড়বে। কত খরচ পড়বে 1.5 ইন্টু কত ছিল আমাদের 517, তাহলে এটা সমান কত আসছে 775.50 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা পয়সা টাকা পয়সাতে লেখা যাবে, তাহলে 775 টাকা আর 50 পয়সা, এটা আসছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 23 দাগেরটা কি বলেছে। 23 দাগেরটা বলে দিয়েছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি ঘনকাকার পুকুর, 3.5 মিটার গভীর জল আছে, ঘন্টায় 160 কিলোমিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প বসে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা হবে সেটা লিখতে বলেছে। ওই জল যদি কত বলেছে 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দিয়ে ধান খেতে ফেলা হয়, তবে জলের গভীরতা কত হবে সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা, কি লিখবো এখানে, লিখে নিচ্ছি কি আয়তাকার পুকুরে জল আছে, আয়তাকার পুকুরে জল আছে, কতটা জল আছে, দৈর্ঘ্য 20, প্রস্থ 18.5 আর উচ্চতা 3.2, এত ঘন মিটার। তাহলে কত হয়ে যাচ্ছে 84 ঘন মিটার। তাহলে এই ঘন মিটার সমান আমরা কি বলতে পারবো কিলো লিটার, তাহলে 1184 কিলো লিটার। যেহেতু 1 ঘন মিটার সমান 1 কিলো লিটার, এই যে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা করে নিলাম। তারপরে অতএব দিয়ে আমরা কি লিখব, কি সমস্ত পুকুরের সমস্ত জল ওই পাম্প দিয়ে আমরা ওই পাম্প দিয়ে জল সেচ করতে সময় লাগবে কত, পুকুরের সমস্ত জল ওই পাম্প দিয়ে জল সেচ করতে সময় লাগবে কত 1184 আয়তন আসি, তাহলে ঘন্টায় 160 যদি হয় তাহলে কত হচ্ছে 7.4 ঘন্টায় আমাদের জল সেচ করা হবে। তাহলে এটা মানে কি 7 ঘন্টা 4 6 24 মিনিট, এতটা সময় লাগবে। তাহলে এখানে একটা কথা বলেছে কি জমিতে জলের গভীরতা কত ছিল, তাহলে জমিতে জলের গভীরতা ধরে নিচ্ছে কি ধরি জমিতে জলের গভীরতা কত x মিটার। তাহলে শর্তানুসারে 59.2 ইন্টু 40 ইন্টু x সমান 1184, বা দিয়ে x এর মান কত হবে 1184 বাই
59.2 ইন্টু 40। তো দেখবে কাটাকাটি করে আমরা পাবো কত, এক্স এর মান পেয়ে যাব 0.5। ঠিক আছে, 0.5 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব ওই জমিতে জলের গভীরতা হবে, ওই জমিতে জলের গভীরতা হবে 0.5 মিটার, সমান কি আসবে 5 ডেসিমি। তাহলে আমাদের 24 দাগের অঙ্কটিও হয়ে গেছে। ঠিক আছে।